আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। দর্শক, এটা একটা অনুসন্ধানমূলক ভিডিও, আর এইখানে আমি জাস্ট আমার ব্যক্তিগত কিছু মতামত কিছু তুলে ধরবো উইথ সামান্য ভিডিও এভিডেন্স। আমি শতভাগ শিওর এটা যেই জাহাজ কোম্পানিগুলো আছে, মানে যাদের ময়ূর 2 জাহাজটা যেটা এই মর্নিং বার্ডের ধাক্কা দিছে, তাদেরই খুব কাঁচা হাতের কাজ। একটা ক্যারেক্টার হচ্ছে সুমন ব্যাপারী। তো পুরো ভিডিও দেখুন, আমি ধাপে ধাপে ভিডিও রেখেছি আপনাদের জন্য। দেখার পর ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ সার্ভাইভার। ব্লুটুথ বলেন, আপনি মিরাকল বলেন, অলৌকিকভাবে বলেন, আমাদের যে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি হয়েছিল, মর্নিং বার্ড যেই লঞ্চটা ডুবে গিয়েছিল, সেইখান থেকে বেঁচে ফিরা একমাত্র ব্যক্তি, যার নাম হচ্ছে সুমন ব্যাপারী। পেশায় তিনি একজন ফল বিক্রেতা। 13 ঘন্টা সেই ডুবন্ত লঞ্চের ভিতরে তিনি আসলে কিভাবে জীবন ধারণ করলেন, সেটা সম্পর্কে অনেকের ভেতরেই কিছু কনফিউশন আছে। কেউ ভাবছেন এটাকে আদৌ সম্ভব, যেখানে আমরা 2 থেকে 3 মিনিট আসলে পানির নিচে ডুব দিয়ে থাকা খুব কষ্টকর, 5 মিনিটও এটা সম্ভব না, সেখানে তিনি 13 ঘন্টা কিভাবে ছিলেন, এটা একটা প্রশ্ন। এরপরে যখন পত্রিকাগুলোতে আসলো যে এয়ার পকেটে তিনি জীবিত ছিলেন, এই এয়ার পকেট সম্পর্কেও আমার ধারণা আপনারা এখানে যারা আছেন হিউজ একটা শ্রেণী আইডিয়া নেই। ভাই, আমারও ছিল না। আমি এটার উপর একটু স্টাডি করছি, আর আসলে দেখছি যেটা কি, তারপরে আমার বিষয়টা ক্লিয়ার হয়েছে। সেটা সম্পর্কে আপনাদেরকে আমি এখানে আইডিয়া দিব। এয়ার পকেটে জীবিত ছিলেন। নাম্বার 3 হচ্ছে যে পৃথিবীতে তিনিই কি একমাত্র ব্যক্তি যে এরকম কোন সিচুয়েশন থেকে বেঁচে এসেছেন, নাকি এর আগে অতীতে কোনো ইতিহাস আছে? জি, অতীত ইতিহাস একটা আছে, সেটাও আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনাটা 3টা পার্ট। নাম্বার 1, সেদিন জাহাজে কি ঘটেছিল। সুমন ব্যাপারীর দেওয়া যে সাংবাদিকদের কাছে তিনি বক্তব্য দিয়েছেন, সেইখানে দেখানো যে কথাগুলো তার, সেখানে কিছুটা সামঞ্জস্য অসামঞ্জস্য আছে। না, তিনি বলেছেন যে তিনি হঠাৎ করে ইঞ্জিনের পাশের রুমে মেবি ছিলেন, ঘুমন্ত অবস্থায় বা ঘুম ঘুম চোখে হঠাৎ তিনি বুঝলেন যে লঞ্চটা ডুবে যাচ্ছে এক পাশ থেকে আরেক পাশে, মানে যেমনটা টাইটানিকের এক অংশ ডুবছে। আমরা দেখছি যে লঞ্চটা এইভাবে যাচ্ছিল, আর আরেকটা লঞ্চ আইসা আপনার এইভাবে মারছে, একদম ডাইরেক্ট মুখামুখি মুখামুখি মারার ফলে এটা হচ্ছে কি, এটা এইভাবে ডিগবাজি খেয়ে গেছে। তার মানে লঞ্চটা এইভাবে ডুবে নাই। আপনি ভিডিও ফুটেজে আমার একটা ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে লঞ্চটা ডুবছে, একটু দেখে নিবেন। তো এইখানে একটা সুমন ভাইয়ের যে বক্তব্য, সেখানে কিছুটা জনমনে সন্দেহ তৈরি হয়েছে, বিশেষ করে আমরা যারা একটু খবর বানাই। পুরো ভিডিও জুড়ে থাকবেন, না হলে ক্লিয়ার হবেন না। এটা একটা প্রশ্ন। নাম্বার 2, তিনি যেই এয়ার পকেটে সার্ভাইভ করেছেন, তার বক্তব্য অনুযায়ী যে তিনি ডুবে গেলেন, ভাসছিলেন, ভাসতে ভাসতে তিনি কোনো একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে আবিষ্কার করলেন যে তিনি আসলে ওইখানে পানি নাই, হাঁটু সমান পানি আছে। তিনি অজু করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া দুরুদ করেছেন। মাশাআল্লাহ, আমরা বিপদে এটাই করব, এটাই নিয়ম। তিনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? আসেন আমরা একটু যাই। এয়ার পকেট কি? ফার্স্ট ওয়ান, এয়ার পকেট লঞ্চ, জাহাজ বা প্লেনের জন্য এমন কোনো বিশেষ চেম্বার বা কক্ষ না, যেটা ধরেন জাহাজ বানানোর সময় যে কোনো একটা রুম বানাই রাখা হইলো, যে কোনো কারণে যদি জাহাজ ডুবে যায়, তাহলে যাত্রী বা যারা এখানে স্টাফ কর্মচারী আছেন, তারা যেন ওইখানে গিয়ে ঢুকতে পারেন। এটা আসলে তেমন কোনো কক্ষ না, এটা বানানো কোনো কক্ষ না। এয়ার পকেট হচ্ছে এক ধরনের মিরাকল বা অলৌকিক ব্যাপার, যেটা একমাত্র কোরআনের একটা আয়াতকে প্রমাণ করে যে তিনি যতক্ষণ মানুষকে মৃত্যু না দেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আসলে তাকে মৃত্যু দিতে পারে। মৃত্যু তখনই হবে যখন তার জন্য মৃত্যু নির্ধারণ করা হয়েছে। এই আয়াতটা এই এয়ার পকেট নামক যে একটা বিশেষ অবস্থা, বিশেষ রুম, বিশেষ জায়গায় তৈরি হয়, সেটা হচ্ছে আল্লাহর একটা অলৌকিক বিষয়। তেমনই কি একটা অলৌকিক বিষয় যেটা হয়েছিল, সেটা হচ্ছে যে আপনার নাইজেরিয়ার কোস্ট গার্ডে সমুদ্র সীমানার মধ্যে একটা জাহাজ ডুবে গিয়েছিল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট গভীরে। সেই গভীরে একজন নাইজেরিয়ান ব্যক্তি, যার নাম হচ্ছে হ্যারিসন ওকিনি, আপনি স্ক্রিনে দেখছেন, এই সেই ব্যক্তি যিনি এই সুমন ব্যাপারীর আগেও 3 দিনের উপরে সমুদ্রের 100 ফুট গভীরে একটা জাহাজের ভিতরে তিনি 3 দিনের বেশি বেঁচে ছিলেন। তাকে দেখার পরে সুমন ভাইয়ের জায়গাটা আমার কাছে খুব সামান্যই মনে হয়েছে। তবে এইখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে, ওকিনির এই ভিডিওটা যারা দেখেছিলেন, সেইখানে আমরা কি দেখেছি, এয়ার পকেটটা আসলে কোথায় তৈরি হয়েছে, এটা আলাদা কোনো চেম্বারে তৈরি হয়নি। জাহাজটা ডুবার আগ মুহূর্তে তিনি টয়লেটে ছিলেন, টয়লেটের দরজা বন্ধ ছিল। হঠাৎ করে তিনি ফিল করলেন যে জাহাজটা ডুবে যাচ্ছে, মেবি একদিকে কাত হয়ে যাচ্ছে। তো তিনি
যখন মানে আতঙ্কিত হয়ে গেলেন, টয়লেটের দরজা খোলার আগেই তিনি বুঝতেছিলেন যে টয়লেটের দরজাটা খোলা যাচ্ছে না, বাহিরে পানির প্রচুর প্রেসার, যার কারণে তিনি দরজা খুলতে পারেননি। তিনি আতঙ্কিত ছিলেন, অন্ধকার হয়ে গেল, তিনি ভাবছিলেন যে কোনো সময় তার এই রুমটাতে পানি ঢুকবে, তিনি মারা যাবেন। কিন্তু মিরাকল ঘটলো, এই রুমটাতে পানি ঢুকলো না। সামান্য পরিমাণ পানি চুকায় চুকায় যেটা ঢুকার কথা সেটা ঢুকতেছে। ঢুকতে ঢুকতে একটা সময় এটা একটা ব্যালেন্স অবস্থায় চলে গেল যে এর বেশি পানি আর ঢুকে নাই। তার মানে আপনারা স্ক্রিনে দেখছেন যে তিনি এখানে বসে ছিলেন, খাওয়ার কিছু ছিল না, তিনি সমুদ্রের এই লবণাক্ত পানি খেয়েছেন, অনেক কিছু করেছেন। এখানে তিনি প্রস্রাব পায়খানাও করছেন। সুমনের যে বিষয়টা, যে অনেকে বলছেন যে সেইখানে তিনি কি পিশাব করছেন, আবার এই পানি খাইছেন, অজুও করছেন, ওই সিচুয়েশনটা আলাদা। এটা একদম ভিডিও এভিডেন্স আছে। পার্থক্য হচ্ছে এখানে আর সুমন ভাইয়ের ঘটনাতে যে দুজনের মধ্যে ভিডিও এভিডেন্সের একটা বিষয় আছে। এয়ার পকেটটা আপনি যদি এটা ভাবেন যে এটা কেমনে সম্ভব, আসলে এটা কিভাবে সম্ভব হয়, আমি খুব ছোট্ট উদাহরণ দেই, আপনি সহজে বুঝবেন। ছোটবেলায় গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছেন, কলস দিয়ে সাঁতার শিখছেন, আপনার খেয়াল থাকার কথা, এটা খালি কলস, এটা পানি, খালি কলস, আপনি ঠাপ করে কলসটাকে দিছেন, কলসটা কিন্তু পানিতে ডুবতেছিল না। কারণ কি? কারণ হচ্ছে কলসের ভিতরে বায়ুর অবস্থান আছে, মানে বাতাস আছে। এই বাতাসটা যখন আপনি ধাপ করে দিচ্ছেন, এক সাইডে দিয়ে দিলে এটা আস্তে ডুবে যাবে। আবার ধরেন অর্ধেক পানিও আছে কলস, কিন্তু আপনি হঠাৎ করে ধাপ করে ফালাই দেখেন ভিতরে পানি অর্ধেক আছে, কিন্তু কলসটা ডুবছে না, পানি থাকার পরে ডুবছে না। এটার ভিতরের একটা অংশে পানি নাই, বায়ু এটার জায়গাটা দখল করে আছে। এটার কারণ হচ্ছে যে পানির উপরে যখন আপনি কলসটা ফালাইলেন, তখন বায়ুর প্রেসারটা ভিতরে থেকে যায়, অক্সিজেনটা থেকে যায়, সেই অক্সিজেন দিয়ে মানুষ নিঃশ্বাসও ধারণ করতে পারে, যার কারণে হ্যারিসন ওকিনি তিনি বেঁচে ছিলেন। আর আমাদের সুমন ব্যাপারের বিষয়টা, সেটা আমি আরো একটু পরে এক্সপ্লেন করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন হ্যারিসন ওকিনি তিনি কিন্তু সেইখান থেকে একা একা বের হননি। 3 দিন পরে আপনার ডিসিএন নামক একটা ডাইভিং কোম্পানির স্পেশালিস্ট যারা আছেন, যারা ডাইভার, তারা করেছে কি, আপনার সেইখানে গিয়েছে। তারা আসলে বেসিক্যালি জাহাজটার অবস্থান শনাক্ত করার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে ওকিনি তিনি আপনার ডাইভিং যারা করছিলেন তাদের লাইটের আলো দেখে তিনি বুঝতে পেরে, তিনি ওই যে মানে যে অংশটা থেকে খোলা ছিল, মানে ভেন্টিলেটরের একটা অংশে তিনি হাত বের করে এরকম করছিলেন। তো যারা ডাইভার তাদের আবার কিছু ক্যামেরা আপনার উপরে যিনি জাহাজে বসেছিলেন, তাদের যে মানে জাহাজটা ছিল সেইখানে মনিটরিং ক্যামেরা ছিল, সেইখান থেকে নির্দেশনা দেওয়া হয় যে একটা হাত দেখা গেছে, এটা মানে জীবিত। ধরার পরে সে হ্যান্ডশেক করলো। পরবর্তী সময় এই ড্রাইভাররা আবার সেই যে মানে কি বলা হয়, এয়ার পকেটের যে রুমটা ছিল 4 ফুট স্কোয়ারের, 4 স্কোয়ার ফুট মেবি, সেইখানে তারাও গিয়েছে, তারাও এখানে নিঃশ্বাস নিয়েছে। তারপরে ওকিনিকে হেলমেট পরিয়ে, ডাইভিং হেলমেট পরিয়ে তাকে সেইখান থেকে তুলে আনা হয়। আর এই সময়টার মধ্যে হয়েছে কি, ওকিনি যেখানে আপনার ছিল অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছিল। তো তিনি যখন সেইখানে ক্রমাগত নিঃশ্বাস নিচ্ছিলেন, তার নিঃশ্বাস থেকে কার্বন ডাই অক্সাইডের টক্সিক তার শারীরিকভাবে আপনার তার কিছুটা অসুস্থ করে ফেলছে। পরবর্তী সময় আর টোটালি ভিডিও ফুটেজ ছিল, কারণ ড্রাইভারদের ক্যামেরা ছিল। এখন আমাদের সুমন ব্যাপারের বিষয়টা, যে তাকে যে উদ্ধার করছে, আমি ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখছি, আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছিলাম, যে এখানে দেখা গেছে যে তিনি হঠাৎ করে মানে নদী থেকে এভাবে উঠে আসলেন, তারপরে স্থানীয় মানুষ বলল আরে বেঁচে আছে। এখন এটা কি আসলে তার এই ভিডিও, যদি তার ভিডিও হয়, সেখানে আসলে উদ্ধার কর্মীরা কিভাবে গিয়ে উদ্ধার করলো এটা তো দেখানো হয় নাই। তিনি বললেন যে তাকে উদ্ধার করা হয়েছে, আমাদের উদ্ধার কর্মীরা যারা আছেন, কিন্তু এটা আসলে ভিডিও এভিডেন্স না থাকার কারণে এটা একটু ঝামেলা পাকাইছে। আর একটা ছবি আপনারা দেখছেন, এটা নিয়ে অনেকের কিছু কনফিউশন আছে যে ভাই এই লোক তো সারাদিনের বেলা উদ্ধার কাজ করছে। আসলে এই লোক ওই লোক না, এটা হচ্ছে একজন ব্যক্তি যিনি একজন মাস্ক পরিহিত ছিলেন, মাস্কের কারণে দূর থেকে ছবিটা স্পষ্ট না। আর এটা আপনাদের কনফিউশনে থাকার কিছু নাই। তবে ঘটনাটা কি আদৌ সত্য কিনা, যদি সায়েন্টিফিক্যালি প্রমাণ করা হয়, সুমন ভাইয়ের শারীরিক অবস্থা প্লাস তার যে গল্প, আর তিনি সময়টা বললেন যে অল্প কিছু, তার কাছে মনে হলো তিনি কয়েক মিনিট আছেন, না আতঙ্কের সময় লম্বা হয়। সুমন ভাইয়ের গল্পটা অধিকাংশই আসলে বানানো মনে হচ্ছে। এখন তিনি কি এমনও হইতে পারে যে ভাইরাল হওয়ার জন্য হঠাৎ করে তিনি এই ধরনের একটা মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়েছেন, অথবা তিনি হয়তো কোনো কারণে নদীতে গোসল করতে নামছিলেন, হঠাৎ করে ডুব দিয়ে উঠছেন, ওঠার পরে সাংবাদিক ক্যামেরাটা ধরে এই যে পাইছি ভাই, হয়তো ওনারে কথা বলার সুযোগ দেন। এটা হয় বাংলাদেশে, যে ভাই আমি তো গোসল, কারে রাখেন গোসল, এই যে দেখেন এই সুমন ব্যাপারী নদী থেকে জীবিত উঠে আসছে, মানে একটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমাদের সাংবাদিকরা এমন মাঝে মাঝে করে। যদি তিনি জীবিত থাকেন সেটা একটা মিরাকল, বাট ওই মিরাকলের এয়ার পকেটটা আমাদের দেখার সুযোগ হয়নি। আমার মনে হয় যে উচিত ছিল যারা ডাইভিং করেন, যে ওইখানে একটা ক্যামেরা নিয়ে গিয়ে
এই দৃশ্যটা ধারণ করা যে বাংলাদেশে, কারণ এটি ইতিহাসে কুটিতে একটা ঘটনা হয়। আপনি ইউটিউবে ইন্টারনেটে সার্চ দিলে নাইজেরিয়ার হ্যারিসন ওকিনি ছাড়া আপনি দ্বিতীয় এই বাংলাদেশের গল্প পাবেন। বাট আমাদের বাংলাদেশের একটা কি বলা হয় যে অর্জন মিস হয়ে গেল। মর্নিং বার্ডের যে এয়ার পকেটটা ছিল, সেই এয়ার পকেটের একটা ভিডিও আসতো, বাঙালি ক্লিয়ার হইতো, আন্তর্জাতিকভাবে আমাদের একটা নাম টাম হইতো, কিন্তু এখন আসলে দুর্নাম হচ্ছে, কারণ এভিডেন্স গুলো নাই। আর আমরাও ট্রল করছি, সমালোচনা করছি, বাট তারপরেও মাঝে মাঝে প্রকৃতিতে অবিশ্বাস্য কিছু ঘটে। হতে পারে সুমন ভাই সত্য, বাট তার এই সত্যর পিছনে যে যুক্তিগুলা সায়েন্টিফিক্যালি, সেটা কিন্তু খুবই দুর্বল। বাকি দিয়ে সরকার কোনো পরিকল্পনা করাচ্ছে কিনা, না, এইটা আমার কাছে খুবই মনে হয় যে অযৌক্তিক। একটাই কারণ যে সরকার এত কাঁচা কাজ করার কথা না, এত কাঁচা কাজ সরকারের পক্ষ থেকে করার কোনো কারণ নাই। আর তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না। অনেকে বলছেন যে হয়তো মৃত্যুর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক করা হয়েছে, বাট আমার কাছে এই যুক্তিটা কিছুটা ধরেন দুর্বল মনে হয়েছে। 30% মনে হয় যে হইতেও পারে, বাট 70% মনে হয়েছে যে এত কাঁচা কাজ যদি সরকার করাইতো, তার এই বক্তব্যে অনেক পার্থক্য থাকতো। তার যে বক্তব্য দিচ্ছে এটা বাচ্চাদের মতন, যারা জানে বিজ্ঞান তাদের কাছে ওনার এই বক্তব্যটা হাস্যকর। সরকার যদি করাইতো নিশ্চয়ই কিছুটা তো শিখিয়ে পড়িয়ে আনতো, তাই না? সেই কারণে আমার কাছে মনে হয় না, হয়তো এখানে অন্য কোনো ঘটনা কিন্তু আছে। তো যাই হোক, সময়ের সাথে বের হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।